তৃতীয়বার 2/3 মেজরিটি পেয়েছে। আবার সেম স্বৈর শাসনের দিকে চলে যাচ্ছে দেশ। একটু আল মামুন রাসেল একটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব এবং তিনি তো আবার মন্ত্রীও। তিনি বলেছেন জামায়াতের আমির, উনি এই প্রসঙ্গে বলেছেন যে জামায়াত আমি তিনি বলেছেন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে বক্তব্যের জবাবে তিনি বলেছেন জামায়াত আমির এবং তার দল কখনো সুষ্ঠু চিন্তা করে না। দেশি বিদেশি সব পর্যবেক্ষক এক বাক্যে স্বীকার করেছে নির্বাচন বাংলাদেশ সবচেয়ে নিরপেক্ষ অবাধ সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু জামায়াত আমিরের বক্তব্য সঠিক নয়। এবং সেই সাথে তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন দেশকে আবারও ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চাই কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি, দেশবাসী সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। দেখেন, কি বলবেন আপনি? স্বৈরার শাসক মানে এটা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন নাই, প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে একটা বক্তব্যে বলেছেন যে বিরোধী দল স্বৈরার শাসকের মানসিকতা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো বাস্তবতাটা কি? স্বৈরার শাসক কারা হয়? যারা ক্ষমতা আসে তারাই তো। আপনি দেখেন আমাদের দেশকে যেন ভবিষ্যতে স্বৈরার শাসন না আসে, ফ্যাসিজম না আসে, এই জন্যই তো জুলাই সনদটা। আমাদের ব্যালেন্স অফ পাওয়ার, এই যে এতদিন পর্যন্ত 2/3 মেজরিটি বাংলাদেশের ইতিহাসে যতবার পেয়েছে ততবার বাংলাদেশ গর্তের মধ্যে পড়েছে। যতবার 2/3 মেজরিটি পেয়েছে, কারণ যতবার 2/3 মেজরিটি পেয়েছে ততবার তারা সংবিধান পরিবর্তন করেছে। 2001 সালে বিএনপি জামাত 2/3 মেজরিটি পেয়েছে। এর পরবর্তীতে সংবিধান পরিবর্তন করে বিচারপতি কে এম হাসান, যিনি আইন সম্পাদক ছিল, বিএনপির আইন সম্পাদক ছিল, পরবর্তীতে তাকে ততবার সরকার প্রধান বানানোর জন্য তার বয়স বৃদ্ধি করা হয়েছে, কারণ 2/3 মেজরিটি পেয়েছে। আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছে করে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। আবার এই প্রথম তৃতীয়বার 2/3 মেজরিটি পেয়েছে। আবার সেম স্বৈর শাসনের দিকে চলে যাচ্ছে দেশ। কেন? আপনি দেখেন আমাদের জুলাই সনদের ব্যাপারটা ছিল চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। এই যে দ্বিকক্ষ, আপনি 142 দিয়ে 2/3 মেজরিটি পেয়ে আপনি সংবিধান যাচ্ছে তাচ্ছে আপনি পরিবর্তন করতে পারতেন। কিন্তু দ্বিতীয় কক্ষ হলে, এই যে দ্বিতীয় কক্ষ যদি পিআর হয়, তাহলে আপনি চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। কেন? এটার জন্য কেন পিয়ার হলে পারবেন না? ব্যালেন্স নেই। কেন আপনি পারবেন না? কেন? পিআর হলে কেন পারবেন আমি আপনাকে কেন বলি। বলেন? পিআর হলে জামাতের বিরোধী দলের যে শতাংশ এবং সরকারি দলের যে শতাংশ, পার্থক্য হচ্ছে কয়টা? তাও তো বিএনপি মেজরিটি না, মেজরিটি না, কেন বেশি। একটা হচ্ছে তা তো বিএনপির 2/3 বেশি না। মেজরিটি না, একটা হচ্ছে 2/3 মেজরিটি, আর একটা হচ্ছে বেশি। আমি আপনাকে আমি- আমি ডিসক্লেমার দিই, আমি আমি শেষ ডিসক্লেমার করি। দিই, আমি শেষ করি, জি, জি। 10 সেকেন্ড ডিসক্লেমার দিই। সেটা হচ্ছে ধরেন আমি নিজে পার্সোনালি মানে সিটের অনুপাতে আমি পক্ষ না। আমিও চাই যে এটা প্রপোর্শনাল ভোটের অনুপাতে হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন ভোটের অনুপাতে হলেও বিএনপি মেজরিটি পাচ্ছে ওখানে। আপনি যে সিটের প্রপোর্শনে বলেন তাও মেজরিটি পাচ্ছে। না, এবার আপনি বলেন 2/3 মেজরিটি না, ওখানে তো 2/3 মেজরিটি না। আপার হাউসে আপনি আপার হাউসে 2/3 মেজরিটি পাচ্ছে না। আপার হাউসে আপনি 4 থেকে 5টা মেজরিটি বেশি পাবেন। মেজরিটি পাচ্ছে। 4 থেকে 5টা বেশি পাবেন। তাহলে আপনার এইখানে ব্যালেন্স হচ্ছে না। আপনার আপনি যখন 2/3 মেজরিটি চাইবেন তখন আপনার এখানে ব্যালেন্স হবে না। তখনই আপনি চাইলে সবকিছু আপনি দেখেন। আমরা জুলাই সনদে কি চেয়েছিলাম? জুলাই সনদে চেয়েছিলাম যিনি দলীয় প্রধান হবে, যিনি দলীয় প্রধান হবে তিনি রাষ্ট্রপ্রধান হবেন না। এতদিন পর্যন্ত শেখ হাসিনাকে আমরা দেখেছি উনি হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না। তা আমাদের আমরা চেয়েছিলাম যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বিএনপির প্রধানমন্ত্রী হবে না। কিন্তু আপনি যখন এই যে যিনি দলীয় প্রধান উনি যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, এই জন্যই সব জায়গায় সবার আগে বাংলাদেশ তো নাই, এখন সবার আগে বাংলাদেশ জাতীয় দল হয়ে গেছে। কেন সবার আপনি এই যে গভর্নর, আমি শেষ করি, আপনি দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি তো আপনাকে। আপনি যে গভর্নর কথা বলেন একটু আগে, এই যে গভর্নর কি নির্বাচন কমিটির সদস্য ছিল, একটু রিংখেলাপি ব্যক্তিকে আপনি গভর্নর বানাই দিলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কাকে বানালেন? আপনার শিক্ষক সমিতির এই ছিল, সভাপতি ছিল। হ্যাঁ, আমি আপনাকে এই দেখাচ্ছি। আপনি দেখেন আপনি বিবিসিতে কি করলেন? বিবিসিতে আপনি তিনজন সন্তানকে বসাই দিলেন। আপনি বিসিবিতে তিনজনের 3টা সন্তান। এটা অ্যাডক কমিটি ভাই, সামনে ইলেকশন হবে। আরে যে কমিটি হোক না কেন ভাই, তো এখন থেকে যে কোনো কমিটি হোক, এখন নির্বাহী সরকার চালাচ্ছে, সরকারকে আপনি জামাতের লোক বসাবে, এনসিপি লোক বসাবে। আপনি বসান না, যোগ্য ব্যক্তিরা বসান। তো যোগ্য ব্যক্তি বসাইছে, তো যোগ্য মানুষ বসে তাকে বসাইছে। বিসিবিতে কি ভালো খেলা জানে খেলোয়াড় ভাই এটা অ্যাডক কমিটি লোক নেই? তারও আছে না, আপনি এখন আন্দারা লেখাটা বসাইছে, তিন নেতাকে আপনারা 3 এখানে আরো সরকারকে বসাইতে হবে কেন? তার মানে কি আপনি তো সব জায়গায় করছেন এটা? এখন তারা কত হচ্ছে দেখেন, ক্রিকেট ক্লাবের সাথে জড়িত, স্থানীয় সব ক্লাবের জায়গায় সাথে ভাই, জড়িত, সব শোনেন। জায়গায়, শুধু এক জায়গায় না, সব জায়গায়। বলেন, এবার আপনি আসি, বলেন। এবার আসি, আপনি কোন কথা বলতেছেন? এবার দেখেন। হ্যাঁ বলেন। দেখেন আমি একটা উদাহরণ দিছি, বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দিছি। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে কি করেছে। বলেন। আপনি এই যে এসএলএম-এর মতো গ্রুপ যে বড় প্রায় 2 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, 5টা ব্যাংকে একবারে দেউলিয়া করে দিয়েছে। আপনি কি করলেন?
অধ্যাদেশ যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই অধ্যাদেশটা আপনি কি করলেন, সংশোধন করে দিলেন। আপনি আর বাতিল করলেন না, আর আপনার প্রয়োজন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রাখবেন, যতটুকু আপনার প্রয়োজন মিষ্ট, আর যতটুকু আপনার প্রয়োজন না এটা হচ্ছে দুষ্ট। আপনি কি করলেন, প্রত্যেকটার ক্ষেত্রে বললেন যে অধ্যাদেশগুলো আমরা বাতিল করছি কেন, আমরা সংশোধন আকারে করব। কিন্তু আপনি ব্যাংক অধ্যাদেশটা কি করলেন, সংশোধন করলেন, 18 ক যুক্ত করে দিলেন। কি যুক্ত করলেন, যারা আপনি 83,000 কোটি টাকা দিয়ে আপনি এই 5টা ইউনাইটেড ইসলামিক ব্যাংক করেছেন, 5টা ব্যাংকে একীভূত করেছেন 83,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে, সে ব্যাংকে আপনি আপনি আইনে বলে দিয়েছেন 7% দিলে কি হবে, 7% দিলে তারা ওই যে ঋণ খেলাফি যারা ব্যাংকে দেউলিয়া করেছে তারা ব্যাংকের মালিকানা ফেরত পাবে। এবং আপনি অবাকের বিষয় জানেন, আপনি যে গভর্নরকে পরিবর্তন করা হয়েছে কেন জানেন? এই বিএনপি সরকার আসার পরে এই মনসুর সাহেবে বলেছেন যে যারা এতদিন পর্যন্ত ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে সে পুরনো শকুন চাচ্ছে আবার ব্যাংকগুলো দখল করার জন্য, কিন্তু আমি থাকতে দিব না। তার 7 দিনের মাথায় তার বিরুদ্ধে মব হয়েছে, 7 দিনের মাথায় তাকে সরানো হয়েছে, এমন একজনকে বসাইলেন যিনি নিজেও ঋণ খেলাবি, ওই একই গ্রুপের সদস্য, একই গ্রুপের সদস্য। তাহলে আপনি যে সবার আগে বাংলাদেশ নেই তো রে ভাই। আচ্ছা ঠিক আছে, সবার আগে বাংলাদেশ আপনার অভিযোগ আছে। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, গুপ্ত নিয়ে তপ্ত হচ্ছে রাজনীতি, বেশ উত্তপ্ত। তো জামায়াত এখনো কি গুপ্ত অবস্থায় আছে, মানে এখনো কি গুপ্ত অবস্থায় রাজনীতি করবে, আপনার কি মনে হয়? দেখেন মানে আসলে মানে গুপ্ত, আমার কাছে যেটা আমি আপনাকে এই বলছি, দেখেন এটা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। যেমন একটা ছাত্র দল, আমাদের ছাত্র দলের যে বর্তমান যতগুলো কমিটি আছে সবগুলো দেখবেন বুড়া চাচাদের কমিটি, বলে চাচা দল, কেউ বলে চাঁদাবাজের দল। এর অ্যাগেনিস্টে আপনাকে তো একটা ন্যারেটিভ দাঁড় করাইতে হবে। আমি অবাক হয়ে যাই, আমি শুরুতে আপনাকে বলেছি আমার প্রধানমন্ত্রী আমরা শ্রদ্ধা, আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত হলে আমাদের দেশ সম্মানিত হবে। প্রধানমন্ত্রী আমাদের আবেগের জায়গা, আমাদের দেশের প্রধান, কিন্তু ওনার থেকে যখন এই থার্ড লেয়ারে বক্তব্য শুনি, আজকে পুরো সবগুলো ক্যাম্পাসে এত অস্থিতিশীল কেন হলো? এই শুধুমাত্র প্রধানমন্ত্রী যখন বলছে গুপ্ত গুপ্ত, আমার দলে কি বলে তোমরা যদি স্লোগান দাও তাহলে তোমাদেরকে বলবো গুপ্ত, তার মানে কি এটা তো প্রধানমন্ত্রী থেকে আশা করা যায় না, এটা তো থার্ড লেয়ারের নেতার বক্তব্য, এটা তো আপনার থেকে আশা করা যায় না। উনি যখন এটা দেওয়া শুরু করেছেন সবাই সুযোগ পেয়ে গেছেন, আরে ভাই আপনি গুপ্ত। আমি আপনাকে এই যে আপনি যাদেরকে শিবির যাদেরকে আপনি গুপ্ত বলছেন, এই যে বর্তমান ছাত্রদলের যে সভাপতি, এই সভাপতি এই আন্দোলনের আগে 24 আগে আপনি দেখেন, আপনার ক্যামেরা যদি দেখার সুযোগ থাকে দেখেন, এ রাকিব এবং শিবিরের সভাপতি একসাথে বসে মিটিং করে আন্দোলনের এই যে 5 আগস্টের যে আন্দোলনের করেছে, আপনি দেখেন একসাথে বসে। কিন্তু এখন হয়ে গেল গুপ্ত। আহারে আপনি কাকে গুপ্ত বলবেন? বাংলাদেশে এই পর্যন্ত 700-এর উপরে গুম হয়েছে শুধু জামাত শিবিরের গুম হয়েছে। আপনি দেখেছেন জামাত শিবিরের, আপনি ক্যাম্পাসগুলোতে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি কে হত্যা করা হয়েছে 2009 সালে। তারপরে 2013 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 জনকে হত্যা করা হয়েছে। এই যে মার্চ ফর ডেমোক্রেসি যখন বেগম জিয়া ডাক দিয়েছেন, তখন বিএনপির লোকজন কিন্তু বের হয় নাই। শিবিরের এই যে মালিবাগে শিবিরের নেতা মনসুর, সে শাহাদাত বরণ করেছেন। আপনি যখন 2021 সালে 22 সালে যখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন প্রেস রিলিজ দিয়েছিলেন, তখন তিনি বলেছেন জামাত সহ সকলে মিলে আমরা একসাথে মাঠে নামবো। তাহলে একসময় প্রত্যেকটা জায়গায় এখন আপনি তাদেরকে বানা দিচ্ছেন, আপনি কি তাদেরকে গুপ্ত? অসংখ্য ধন্যবাদ।